দূর থেকে দেখেই ফারদিনার শরীরটা যেন হড়কেই উঠেছিল। ঝিলমিল ফারদিনাকে ধরে ওঠালো। তারা রওনা করেছে ফেরার পথে। ফারদিনা হাঁটতে পারছে না। হাঁটার গতি থেমে গেল মুহূর্তে। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সংকুচিত হলো ব্যথায়। তার দৃষ্টি কাঁপতে লাগলো। যেন চোখের ভিতরেই কোথাও ভেঙে যাচ্ছে কিছু। ঠোঁট দুটো কাঁপছে। বলতে চায় কিছু, বলতে পারছে না। বুকের ভিতরটা দুক দুক করে উঠছে অস্বস্তিতে। সেই শব্দ যেন কানে কানে বাজছে। এটা কি সত্যি? বারবার প্রতিধ্বনি হচ্ছে সুফিয়ানের কথাগুলো। বোকা মেয়ে, তোমাকে দুঃখ দেওয়ার কথা কখনো ভাবতে পারি না। তোমার সাথে প্রতারণা করার কথা কখনো ভাবতে পারি না। কাজে যাচ্ছি। 2 দিন পর ফিরে আসবো। তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি। বিয়ের জন্য তৈরি থেকো। ফিরে এসেই তোমাকে বিয়ে করব। গলার কাছে কেমন যেন একটা শক্ত গিঁট। শ্বাস আটকে আসছে, বুক ভারী হয়ে যাচ্ছে। মনের গভীর থেকে ধীরে ধীরে উঠছে এক ধরনের অসহায় ব্যথা। একই সাথে শূন্যতা, অবিশ্বাস আর অপমানের মিশ্র অচেনা অনুভূতি। ঝিলমিল তাকে বিশ্বাসের খোঁটা দিচ্ছে। এটা যেন তার প্রাপ্য। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। চোখের কোণে জল জমে উঠেছে। কিন্তু পড়ছে না এখন। হাত দুটো শীতল হয়ে গেছে। আঙ্গুল শক্ত হয়ে আছে। মনে হচ্ছে শরীরটা যেন নিজের ভারই নিতে পারছে না। হাঁটার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। দৃষ্টি স্থির। কিছুক্ষণ আগে সামনের দৃশ্যটা ভেসে আছে চোখের সামনে। অথচ বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে। চোখে জমে থাকা ব্যথা এত গভীর যে মনে হয় কেউ যদি তখন তাকে স্পর্শ করে, সে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। ভিতরে হাজারটা শব্দ চিৎকার করছে, কিন্তু বাইরে নীরবতা। এই নীরবতাই ফারদিনার সবচেয়ে বড় ব্যথা। ফারদিনা শুধু দাঁড়িয়ে থাকলো নদীর তীরে, নৌকার অপেক্ষায়। নৌকা দেখা যাচ্ছে, তীরেই আসছে। চোখ লালচে, ঠোঁট শুকিয়ে গেছে। বুকের ভেতরটা সংকুচিত। মনে হয় কেউ তার হৃদয়ের মাঝখানটা আগলে ধরে টেনে ছিঁড়ে নিচ্ছে ধীরে ধীরে। ফারদিনা তির্যক আওয়াজে কান্না করতে ইচ্ছে করছে। চোখ দুটো এত পরিমাণ লাল মনে হচ্ছে, রক্ত ছিটকে পড়বে এখনই বুঝি। নৌকা এসেছে। আজমাত আগে আগে উঠে পড়ল। এরপর উঠল ঝিলমিল। ফারদিনার দিকে হাত বাড়িয়ে দিল ঝিলমিল। ফারদিনা ঘুরে একবার সিন্ধুতলি গ্রামের দিকে শেষবারের মতো তাকালো। আজকে সুফিয়ানকে শেষবারের মতো দেখেছে। আর হয়তো কোনোদিন দেখা পাবে না তার। এটাই স্বাভাবিক। নৌকার মাঝে দাঁড় টানা শুরু করলো। হালকা ঢেউয়ে নৌকা দুলে দুলে চলে যাচ্ছে। ফারদিনও অপলক চেয়ে রইল গ্রামটির দিকে। বাঁ হাতের উল্টো দিক থেকে চোখের জল মুছলো। মুছে লাভ হলো না, পুনরায় গাল ভিজে গেল। রাত শেষ প্রহরের দিকে আলিমনগরে পৌঁছে যায় তারা। আজ ফারদিনা ভয় পেল না। ঘরের বাইরে বের হয়েছে বলে আব্বা ভাইয়েরা তাকে মেরে ফেলবে, বকাবকি করবে, নয়তো বন্দিশালায় বন্দি করে রাখবে। রাখুক। আজ তার কাছে সুফিয়ানের থেকে পাওয়া কষ্টটাই সবচেয়ে তীব্র মনে হচ্ছে। ফারদিনার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। চাঁদের আলো ধরে তালুকদার বাড়ির মূল ফটকে এসে দাঁড়ায়। ডান দিকে সুফিয়ানের বাড়িটি। ঘুরে সেদিকে একবার তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবু মনে পড়ে তার সাথে কাটানো মুহূর্তগুলো, যা তার শিরায় উপশিরায় গেঁথে আছে। কখনো সেই স্মৃতি ভুলতে পারবে বলে সে নিশ্চিত হতে পারল না। চোখ সরিয়ে একবার মাটির দিকে তাকিয়ে চোখের জল মুছে ফেলল। মজিদ মিয়া একটা গাছের আড়ালে বসেছিল যেন ফারদিনার অপেক্ষায়। ফারদিনাকে দেখেই তার কাছে আসে। হাতে তার একটি লণ্ঠন। ফারদিনা সুফিয়ানের খোঁজ পেয়েছে কিনা জিজ্ঞেস করল। ফারদিনা সিন্ধুতলি গ্রামের সমস্ত ঘটনা মজিদ মিয়াকে বলল। মজিদ মিয়া বলল, আমি জানতাম সুফিয়ান সুবিধার না। ফারদিনা কিছু বলল না। দ্বিতীয়বার সুফিয়ানের বাড়িটির দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভিতরে। তার ছুটে যাওয়ার ধরন দেখে আশেপাশে অনুচরীগণ তাকিয়েছিল। ফারদিনা সোজা চলে যায় তার ঘরে। জেবুন্নেসা দেখেছে ফারদিনাকে, কিন্তু সে আপাতত বিষয়টি এড়িয়ে গেল। তিনি প্রতি রাতের শেষ প্রহরের দিকে হাঁটতে বের হন। আজ বের হতেই ফারদিনার অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হলেও কিছু বলল না। চলে যায় তার গন্তব্যে। ফারদিনা নিজের ঘরের দরজাটা দপ করে বন্ধ করে দিল। দেয়ালে ঘেঁষে ধীরে ধীরে বসে পড়ে দু হাঁটু বাজ করে মুখ চেপে ধরে কেঁদে উঠল। তার কান্নার শব্দগুলো দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে। নিজের কান্না যেন নিজেই শুনছে। বিরক্ত লাগছে, খুব বিরক্ত হচ্ছে। গত 8 দিন ধরে সুফিয়ানের সাথে তার দেখা নেই, কথা নেই। অথচ সেই মানুষটিই বলেছিল, তুমি বিরক্ত না করলে বিরক্ত হই, বিরক্ত করলে বিরক্ত হই না। তোমার বিনা বিরতিতে বলা প্রতিটি কথাই
আমি মনোযোগ দিয়ে শুনি। আমার ভালো লাগে, শান্তি পাই। একদিন ফারদিনার দেখা না পেয়ে সুফিয়ান সারা রাত অপেক্ষা করেছিল বাড়ির কিনারায়। এরপর গড়ে আলো দেখে প্রাচীর টপকে অব্দি দেখেছিল ফারদিনাকে। আজমাত বাড়িতে আছে বলে তার কত চিন্তা হতো। আর আজ কতদিন পার হয়ে গেল। তার কথা হয়তো ভুলেই গেছে সুফিয়ান। সুফিয়ানের গতকালের রূপ তাই বলে দিয়েছে। সে ফারদিনাকে ছেড়ে আনন্দে আছে, উল্লাসে মেতে আছে। এদিকে ফারদিনা যেন ঠুকরে ঠুকরে মরছে। ফারদিনার ঘরের দরজা ধাক্কানোর শব্দ আসছে। নিশ্চয়ই ঝিলমিল নয়তো আজমাত। ফারদিনার ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে। একা থাকতে চাইছে। ওরা হয়তো তাকে বুঝাতে এসেছে। ঝিলমিল হয়তো কথায় কথায় কটু কথা শোনাবে ফারদিনাকে। কাটা গায়ে যেন নুনের ছিটা দিবে। ফারদিনা এমনটা শুনতে পারবে না। যতই দরজা ধাক্কাক সে খুলবে না। এরপর হয়তো খুব বেশি দরকার পড়লে দরজা ভেঙে ফেলবে। তাতেও ফারদিনার আপত্তি নেই। ফারদিনা বেঁচে থেকেও যেন মৃত্যুর স্বাদ পাচ্ছে। আত্মহত্যা করার সাহস তৈরি করার চেষ্টা করছে। সাহস হচ্ছে আবার কোনো কারণে থেমে যাচ্ছে। নিথর দেহ নিয়ে মেঝেতে শুয়ে আছে ফারদিনা। শুধু নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু মনে হচ্ছে ভিতরের সত্তাটা আজ মৃত। বাঁশির সুর ভেসে আসছে পশ্চিম দিক থেকে। হঠাৎ ফারদিনার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। শরীরের শক্তিও যেন ফিরে এসেছে। শোয়া থেকে উঠে বারান্দায় গেল। সুরের দিক অনুসরণ করে তাকালো। হঠাৎ সুর বন্ধ হয়ে গেল। সে ভুল শুনেছে। হ্যালোসিনেশন হচ্ছে। ফারদিনা আবার কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। নাকটা লাল হয়ে গেছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। সুফিয়ানের ভাবনাগুলো মাথা থেকে বের করতে চাইছে, পারছে না। রাতভর তার সাথে কাটানো মুহূর্তগুলো মস্তিষ্কের নিউরনের মাঝে ভেসে ভেসে উঠছে। সুফিয়ানের বাঁশির সুর তার কানের কাছে ভাসছে। একদিন রাতে সে আর সুফিয়ান দূরে সমুদ্র পাড়ে গিয়েছিল। একদিন রাতে সে আর সুফিয়ান দূরে সমুদ্র পাড়ে গিয়েছিল। সেদিন রাতে সুফিয়ানের সাথে একসাথে কতটা সময় কাটিয়েছে। সুফিয়ান নিজের হাতে খাইয়ে দিয়েছিল। সেদিন রাতের পরবর্তী মুহূর্তগুলো আর ভাবতে পারল না ফারদিনা। বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কানোর আওয়াজে ফারদিনা খানিকটা বিরক্ত হলো। নিজেকে না সামলেই দরজাটা খুলে দিল। ঝিলমিল এসেছে। ঝিলমিল ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। ওকে দেখে ফারদিনার কষ্টটা যেন আরো বাইরে গেল। ঝিলমিল ফারদিনাকে শান্ত হয়ে বসতে বলল। ফারদিনা যেন ঝিলমিলের নিয়ন্ত্রণে এসে ওর কথা মতো বিছানায় বসলো। ঝিলমিল বলল, আর কাঁদিস না। তোরে কাঁদতে দেখলে আমার ভালো লাগে না রে। ঝিলমিল বেকুল কণ্ঠ নিরুত্তাপ ভঙ্গিতে বলল, নিজের প্রিয় মানুষটিকে অন্যের সাথে দেখার সৌভাগ্য কখনো কারো না হোক। আজ সোমবার। সুফিয়ান আলিমনগরে ফিরেছে ঠিক 10 দিন পর। তার ঘরের অবস্থা চৌচির হয়ে আছে। ফিরে এসে প্রথম রাঙ্গার খাবারের ব্যবস্থা করেছে। রাঙ্গা ঘাস খাচ্ছে। সুফিয়ান আরো কিছু ঘাস এনে রাঙ্গাকে দিতে দিতে বলছে, 2 দিনের কথা বলে 10 দিন পর ফিরেছি। মনে হয় আমার ওপর ছোটখাটো সুনামি আঘাত হানবে। রাঙ্গা ধ্বনি তুলল। সুফিয়ান ঘেমে গেছে। সকাল সকাল ফিরে সে অনেক কাজ করেছে। সোজা হয়ে দাঁড়িয়ে কোমরটা ঠিক করলো। মাথা থেকে গামছাটা খুলে ফেললো। শরীর থেকে এখন কাদার গন্ধ আসছে। গোসলে যাবে। তার আগে একবার ক্ষেতের দিকে গেল। ধান তোলার সময় উপযুক্ত হয়েছে। সুফিয়ান কাঁধের উপর গামছাটা হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে তালুকদার বাড়ির দিকে দেখলো। এরপর একবার ক্ষেতের দিকে তাকালো। সুলেমান বদ্রু হাবলু লাল মিয়া ক্ষেতে কাজ করছে। সুফিয়ান চোখ সরিয়ে নিল। ওরা পালিয়ে গেছে, আর আসবে না। হয়তো আবার চুরি ডাকাতি শুরু করেছে। হয়তো না। নিশ্চয়ই এতদিন অনেক চুরি ডাকাতি করে অন্যের হক ছিনিয়ে নিয়েছে। সুফিয়ান ভুল দেখছে। হ্যালুসিনেশন হচ্ছে ভেবে ঘরের দিকে যেতে পিছন থেকে লাল মিয়ার কণ্ঠস্বর ভেসে আসলো। ভাই, রাগ করে আছেন বুঝি? বলে ওরা চারজন দৌড়ে সুফিয়ানের কাছে আসে। তার পায়ের পরে যায়। সুলেমান বলল, ভুল করেছিলাম সেদিন। আমাদের ক্ষমা করুন। এতদিন আপনার জন্য অনেক অপেক্ষা করেছি। আপনাকে পাই নাই। শুনেছি কোথাও গেছেন। এ কদিনে আমরা খেতেই কাজ করেছি। কোনো চুরি ডাকাতি করি নাই। সুফিয়ানের হ্যালুসিনেশন হচ্ছে না। বাস্তবেই ওরা আসছে। সুফিয়ান ওদের দৌড়ে উঠালো। মুখে মৃদু হাসি এনে বলল, তোরা সত্যিই পরিবর্তন হয়ে গেছিস। হুম। আর অন্যায় কাজ করব না, কথা দিলাম, বলল বদ্রু। সুফিয়ান বলল,
আমি তাহলে আমি হেরে গিয়েও জিতে গেলাম। আজ সত্যিই খুব আনন্দ হচ্ছে। সুলেমান প্রসঙ্গ পাল্টে বলল, আপনার হবু বউয়ের খবর কি? আপনি চলে যাওয়ার পর তাকে আর দেখি নাই। লাল মিয়া বলল, একদিন দেখেছিলাম, ৩ দিন আগে, তারপর আর দেখি নাই। সুফিয়ানের মুখের রং হঠাৎ পাল্টে গেল। মাথা নিচু করে বলল, তোরা কাজে লেগে পড়, ততক্ষণে আমি তালুকদার বাড়ি থেকে আসছি। দিঘির জলে রোদের কড়া ঝিলিক পড়েছে। জলের উপর রোদের ঝিলিক পড়ে তার প্রতিফলন সুফিয়ানের মুখে পড়ল। সুফিয়ান একরাশ দীর্ঘশ্বাস ফেলে জলে নেমে পড়ল। গভীর জলে ডুব দিয়ে নিজেকে যেন ধুয়ে মুছে সাফ করে ফেলল। গোসল শেষে উঠে ঘাটে আসলো। গামছা দিয়ে শরীর মুছে ফেলল। তখন মনে হলো কেউ লাল রঙের শাড়ি পরে তার পাশেই দাঁড়িয়ে আছে। সুফিয়ান ফারদিনাকে ভেবে ঘুরে তাকালো। কেউই নেই তার পাশে। ভুল দেখেছে। বারবার হ্যালুসিনেশন হওয়ার বিষয়টি সুফিয়ানকে ভাবাচ্ছে। তার বুকের ভিতর কেমন এক চাপা ব্যথা শুরু হয়েছে, যে ব্যথার কারণ সে নিজেও জানে না। আপাতত জানার চেষ্টা করছে না। তার লক্ষ্য তালুকদার বাড়ি যাওয়া। সুফিয়ান কালো রঙের পাঞ্জাবি বের করলো, সাথে সাদা রঙের পায়জামা। ঠান্ডা জলে গোসল করার পর হঠাৎ যেন শীত শীত অনুভব হচ্ছে তার। কালো রঙের শাল বের করলো, পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করলো। কখনো সুগন্ধি ব্যবহার করা হয় না, আজ করছে। ফারদিনা তাকে বলেছিল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করতে হবে, আজ করবে ভেবেছে। নিশ্চয় ফারদিনার রাগে আক্রোশে ফুঁসছে। সুফিয়ান ফারদিনার কথা ভেবে ঘর থেকে বের হলো। গোলাপ গাছের দিকে এগিয়ে গেল। গোলাপ ফুটেছে। একটা গোলাপ ছিঁড়ে পাঞ্জাবির পকেটে রাখলো। তালুকদার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেই সামনে পড়ল মজিদ মিয়া। সুফিয়ানের সামনে পথ রোধ করে দাঁড়ালো। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা, আপনাকে অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলেন? মজিদ মিয়া অদ্ভুত আচরণ করে বলল, তালুকদার বাড়ির দিকে যাইও না। তুমি বিবাহিত, বউ আছে, তাহলে তালুকদার বাড়ির মাইয়ার পিছনে পইরা আছো কেন? ওর জীবনটা নষ্ট করো না। সুফিয়ান আশ্চর্যজনক চোখে বলল, চাচা, এসব আপনি কি বলছেন? আপনার মাথায় সমস্যা আছে। অনেকেই বলতো, আমি বিশ্বাস করতাম না। এখন দেখছি সত্যিই সমস্যা আছে। সরুন সামনে থেকে, বলে সুফিয়ান তার পাশ কেটে চলে যায় তালুকদার বাড়ির উদ্দেশ্যে। দূর থেকে সোলেমান, বদ্র, হাবলু, লাল মিয়া সুফিয়ানকে দেখলো। ওরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে বলল, সুফিয়ান ভাইয়ের সৌন্দর্য বুঝে আরো বেড়ে গেল। কি সুন্দর রাজপুত্রের মতো লাগছে, বলল লাল মিয়া। মজিদ মিয়া ওদের দিকে তাকিয়ে বলল, রাজপুত্রের মতো দেখলে রাজপুত্র হয় না, বলে সে অট্টহাসিতে ফেটে পড়ল। ওরা কেউ তার কথায় পাত্তা না দিয়ে বলল, আস্ত একটা পাগল। নিজের মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে এখন ভালো মানুষকেও পাগল বানাতে চাচ্ছে, বলল সোলেমান। সুফিয়ান তালুকদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে 10 দিন আগের মতো বাড়িটি আর আনন্দ উল্লাসের মতো নেই। দাসীরা ছুটে ছুটে কাজ করছে না। খামার থেকে গরুর ঘন্টা টুংটাং শব্দ আসছে না। মনে হচ্ছে ওরাও কোনো কারণে নীরব হয়ে গেছে। অনুচরীদের মধ্যে সেই তেজভাবটা আর নেই। সত্যিই কি নেই, নাকি সুফিয়ানের ভাবনা? ভুল ভাবনা? সুফিয়ান কিছু বুঝতে পারল না। বাড়ির ভিতরে চলে গেল। ঘরের ভিতরে প্রথম পা রাখতেই একটা কালো বিড়াল সুফিয়ানের দুপায়ের মাঝ দিয়ে চলে গেল। হঠাৎ বিড়ালের আগমন সুফিয়ান কিঞ্চিত চমকে উঠল। চোখ পড়ল বৈঠকখানায়। রশিদ তালুকদার বসে আছেন। ওনার অভিব্যক্তি বেশ হতাশায় নিমজ্জিত। সুফিয়ান তাকে সালাম দিল। রশিদ সালামের জবাব দিল সেকেন্ড কয়েক পর। এরপর ইশারায় সুফিয়ানকে বসতে বলল। সুফিয়ান বসে। তাৎক্ষণিক উপস্থিত হয় আদিব। কুদ্দুস হাতে একটা জলের পাত্র নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল ও। রশিদ সুফিয়ানকে বলল, তুই হঠাৎ এখানে? আজ কিসের জন্য এসেছিস? দোতলার ঘরের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আরিফ, রায়ান ও সায়েম। সুফিয়ান কোনো দ্বিধা না করে বলল, চাচা, আমি ফারদিনাকে ভালোবাসি। ফারদিনাও আমাকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই। রশিদ শুধু বসেই রইল নির্বাক হয়ে। কুদ্দুস অপলকে সুফিয়ানকে দেখে কতক্ষণ রশিদ, কতক্ষণ আদিবের দিকে দেখছে। আদিব দৃঢ় পায়ে হেঁটে রশিদের পিছনে দাঁড়ালো। রশিদ বলল, তোর আর ফারদিনার মধ্যে প্রেম চলে তা আগেই একটু একটু টের পেয়েছিলাম, তবে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। কিন্তু গত কয়েকদিন আগে আদিব আমাকে তোর আর ফারদিনার ব্যাপারে সবটা বলে। বিয়ের প্রস্তাব তো বলতে গেলে তুই আগেই দিয়েছিস। আজ তো বিয়ের জন্য এসেছিস, তাই না? অর্থ ছাড়া যুক্তিহীন মনে হলো রশিদের কথা। আদিব যেহেতু সবটা জেনে গেছে, এর মানে ফারদিনা সবটা বলে দিয়েছে।
সুফিয়ান ফিরে এসে ফারদিনাকে বিয়ে করবে বলেছে, সেটাও হয়তো জেনে গেছে তারা। হয়তো তাই বলেছে আজ বিয়ে করতেই এসেছে। সুফিয়ান তাই ধরে নিল, নিজেই নিজের ভাবনার সমাধান দিল। সুফিয়ান ছোট্ট করে বলল, হুঁ সেটাই। রায়ান দোতলার সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কিন্তু তুই আসতে দেরি করে ফেলেছিস সুফিয়ান। সুফিয়ানের হৃদয় হঠাৎ দগদগ দগদগ করে উঠল। সে যেদিন সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল, সেদিন বিদায়বেলা ফারদিনা একবার বলেছিল, ফিরে এসে আমার লাশ না দেখো। সুফিয়ান খারাপ কিছু ভাবতে চাইল না। চোখ তুলে আদিবের দিকে দেখলো। রশিদ ছুরি হাতে উঠে দাঁড়ালেন। সে নিস্তেজ শরীরে তার ঘরের দিকে চলে যান। সুফিয়ান বলল, আমি দেরি করে ফেলেছি মানে? আদিবকে জিজ্ঞেস করলো। ফারদিনা আজমাতকে বিয়ে করে ঠিক গতকাল এই সময়ের দিকে কিরগিজস্তানের উদ্দেশ্যে চলে গেছে। ফারদিনা আজমাতকে বিয়ে করে চলে গেছে। ফারদিনা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। একাধিক শব্দ যেন সুফিয়ানের আশেপাশে গুড়গুড় শুরু করলো। সে যেন নিজের শরীরের বরটাই হারিয়ে ফেলেছে। চোখ দুটো শূন্য হয়ে গেল। সে অবাক হয়ে থেকে ভেঙে পড়ার মাঝামাঝি এক অচেনা স্থিরতার মাঝে এসে দাঁড়িয়েছে যেন। চোখের জলে জল জমেছে, কিন্তু পড়ছে না। ঠিকই যেন চোখের ভিতরে আটকে থাকা এক জ্বর বাইরে বেরোতে পারছে না। ঠোঁট দুটো কাঁপছে তার, হাঁটু দুটো কাঁপুনি দিয়ে উঠতে চাইছে, সুফিয়ানের সামনে নিচ্ছে। চাইলেও যেন বলতে পারছে না কিছু। বুকের উপর অদৃশ্য পাথর চেপে আছে। নিঃশ্বাস নিতে ব্যথা লাগছে। গলার হাড়ের কাছে দগদগ স্পন্দন। প্রতিটি স্পন্দন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে ফারদিনার কথা। সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বলল, তোরা মিথ্যে বলছিস। ও হঠাৎ করে এমনটা করতে পারবে না। ফারদিনা আমাকে ভালোবেসেছিল, সত্যিকারের ভালোবাসা, প্রতারক নয় ও। আদিব বলল, তুই বিশ্বাস না করলে সত্যটা মিথ্যে হয়ে যাবে না। আমি ওর ঘরে একটাবার যেতে চাই। আদিব বলল, যেতে পারিস, তবে ঘর ফাঁকা। রায়ান বলল, শুধু শুধু নিজের কষ্টে বাড়াস না। ওর স্মৃতি থেকে দূরে থাক। সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। সবার দিকে একবার তাকালো। নির্বিকার ভঙ্গিতে ঘর থেকে বের হতেই বেখেয়ালিভাবে দরজার সাথে ধাক্কা লাগলো। এরপর একা একা বিড়বিড় করে কিছু বলল, যা নিজের কাছেই অস্পষ্ট। তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যায়। দিক বিদিক হারিয়ে পথে হাঁটা শুরু করলো। নিজের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু ভুলে সে চৌরঙ্গিহাটের দিকে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে খেয়াল নেই সুফিয়ানের। যেতে যেতে ফারদিনার কথাগুলো ভেসে উঠছে বারবার কানের কাছে। পাঞ্জাবের পকেট থেকে গোলাপটা বের করলো। গোলাপের দিকে তাকাতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অনর্গল জল গড়িয়ে পড়ছেই। ফারদিনাকে সে তার মায়ের পরের স্থানটা দিয়েছিল, বিশ্বাস করেছিল। আজ তার বিশ্বাসের জায়গাটা ভেঙে চুরমার করে দিয়ে গেছে। নিজেকে নিজেই আঘাত করতে ইচ্ছে করছে। শরীরের আঘাত থেকে মনের আঘাত হয় অসহনীয়, যার ফলে মানুষ হয় নিজের মৃত্যু নিজেই ডেকে আনে, নয়তো ধীরে ধীরে মরে। সুফিয়ান ধীরে ধীরে না, একেবারেই মরতে চাইছে। গোলাপটা ছিঁড়ে ফেললো। ছেঁড়া পাপড়িগুলো উড়ে মাটিতে পড়লো। একটা পাপড়ি এসে সুফিয়ানের বুকের সাথে লাগলো। সুফিয়ান সেটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল, সবটুকু রাগ পাপড়ির উপরেই দেখিয়ে। সুফিয়ান যেতে যেতে চৌরঙ্গি হাটের কাছাকাছি চলে গেছে, কিন্তু সে এখন পর্যন্ত জানে না কোন পথে সে হাঁটছে। একটা ঘোড়ার গাড়ি তার পিছন থেকে টকটক শব্দ তুলে আসছে। সুফিয়ান পথের মাঝখান দিয়ে হাঁটছে। সারথি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ও ভাই, পথের মাঝখান থেকে সরেন। পাগল নাকি? পথের মাঝখানে হাঁটেন। সুফিয়ানের হুঁশ ফিরল। পাগল কথাটা তার গায়ে লাগলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া না করে পাশে সরে গেল। চৌরঙ্গি হাট বাজারে সুফিয়ান পৌঁছে যায়। বাজার থেকে একাধিক মানুষের কলরব শব্দ ভেসে আসছে। সুফিয়ান দাঁড়িয়ে পড়ল, চারদিকে তাকালো। বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু অন্যমনস্ক হয়ে বাজারে চলে এসেছে। আমদানিকৃত সিগারেটের দোকান দেখা গেল। সুফিয়ান একটা সিগারেট কিনলো, একটা ধরিয়ে টানতে শুরু করলো। দোকানের এক পাশে বসলো। দোকানি সুফিয়ানকে দেখছে, উদাসীন লাগছে তাকে। সিগারেটে দু এক টান দিয়ে ফেলে দিচ্ছে, নতুন করে আরো একটা ধরাচ্ছে। দোকানি খুশি হলো। আমদানিকৃত সিগারেটের অনেক মূল্য। এগুলো ইউরোপ থেকে আসে। জমিদার এবং এক কথায় টাকাওয়ালা ছাড়া এই সিগারেট কেউ কিনতে পারে না। নতুন দোকান দেওয়ার পর সুফিয়ান তার প্রথম কাস্টমার। সুফিয়ান সিগারেট টেনেই যাচ্ছে। বেশ কিছুদিন ধরে ধূমপান থেকে সুফিয়ান দূরেই ছিল। বাজে নেশা বলে ছেড়েই দিয়েছিল। আজ আবার হাতে তুলে নিল সিগারেট। একজন লোক এসে সুফিয়ানের পাশে বসলো। বয়স তার আন্দাজ করে
যায় 40-এর কাছাকাছি। সে সুফিয়ানের অভিব্যক্তি দেখে বলল, ভাই কোনো সমস্যা? সুফিয়ান চুপচাপ। সে শোনেইনি তার প্রশ্ন। লোকটি আবার বলল, ভাই মানসিকভাবে অসুস্থ মনে হইতাছে। কিছু হইছে? বন্ধু বাইবা কইতে পারেন। সুফিয়ান সিগারেটটা ফেলে আরেকটা ধরিয়ে বলল, একজনকে ভালোবেসে ঠকে গেছি ভাই। লোকটি নিঃশব্দে হাসলো। মাইয়া মানুষ এমনই হয়। কিন্তু আপনার কাহিনী কি? সে প্রতারণা করলো কেন? আপনারে দেইখা তো ভালো ঘরের পোলা মনে হইতাছে। আমি এই গ্রামে নতুন তো, তাই সবাইরে ঠিকঠাক মতো চিনি না। আপনারা হয়তো সবাইরই চেনার কথা। দেখে তো। বাকি কথা বলল না লোকটি। সুফিয়ান অল্প সময়ের মধ্যে সংক্ষেপে সমস্ত ঘটনা লোকটিকে খুলে বলল। লোকটি শুনে বলল, বেঈমান, বেঈমান, কষ্ট পাইয়েন না। ভাগ্যে থাকলে দেখা হইব আবার। সুফিয়ান বলল, বেঈমান মানুষটার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, কিন্তু তার সাথে আমার দেখা না হোক। লোকটি চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা ভাই, আপনি বললেন গতকাল জমিদারের মাইয়া বিদেশি পোলার লগে কিরগিজ চইলা গেছে, কিন্তু গত 1 সপ্তাহ ধরে জাহাজ চলাচল বন্ধ। বিদেশের পথ পাড়ি দেওয়া অসম্ভব। আমিও বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি। সরকার আপাতত বিদেশে যাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ রাখছে। দূর দেশে পাড়ি দেওয়ানের লাইগে সমুদ্র পথ ছাড়া আর কোনো পথ নাই। সুফিয়ানের দৃষ্টি হঠাৎ করে স্থির হলো। ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকিয়ে বলল, আপনি কি নিশ্চিত? আমি গত কয়দিন ধইরা এইসব নিয়ে গাটাগাটি করতেছি। আর আমি ভুল কমো? সুফিয়ান কঠিন ভাবনায় তলিয়ে বলল, চলুন। কোথায় যাইবেন? বোম্বের অ্যাপোলো ঘাটে, যেখান থেকে বিদেশিগামী স্টিমার ছাড়ে। আলিমনগর গ্রাম থেকে সুফিয়ান ও লোকটি শহরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে যেতে তাদের ঘন্টা দুয়েকের সময় মতো লাগে। তারা শহরে পৌঁছে চলে যায় বোম্বের অ্যাপোলো ঘাটে। সুফিয়ান একজন নাবিককে দেখতে পেল। তাকে গিয়ে বেশ হতাশ ভঙ্গিতে জিজ্ঞেস করল, গতকাল কি কোনো জাহাজ কিরগিজস্তানের উদ্দেশ্যে গিয়েছে? নাবিক প্রথম সুফিয়ানকে দেখল, এরপর বলল, না, গত 1 সপ্তাহ জাহাজ চলাচল বন্ধ। দেখছেন না সব জাহাজ ঘাটে। সুফিয়ান থমকে গেল। পাশ থেকে তার সাথে আসা লোকটি বলল, ভাই, আমার কথা অহন বিশ্বাস করলেন তো? কিন্তু আমার প্রশ্ন হইল, তাইলে জমিদারের কন্যা কোথায়? সুফিয়ান জাহাজ ঘাটের পাশে দাঁড়িয়ে আছে। সূর্য এখনই ওর সমস্ত তাপশক্তি গিলে চলে যাবে আঁধারে। যেভাবে ফারদিনা তাকে ফেলে লুকিয়ে গেছে। আলিমনগর এর রাতটা আজ নিস্তব্ধ, অস্বাভাবিক শান্ত। কোথাও পাখি, ঝিঁঝি পোকার ডাক, শেয়ালের ডাক, কিছুই ভেসে আসছে না। সুফিয়ান শহর থেকে আলিমনগরে ফিরছে মধ্যরাতের দিকে। ফিরেই তালুকদার বাড়ির আনাচে কানাচে ঘুরছে। কজন অনুচরীকে ফারদিনার কথা জিজ্ঞেস করেছে। ওরা কেউ ফারদিনার খোঁজ দিতে পারেনি। সুফিয়ান কৌশলে একজন অনুচরীর সাহায্যে বাড়ির ছাদে গিয়েছিল ফারদিনার গোলাপ গাছটার খোঁজে। গাছটা মরে গেছে অযত্নে অবহেলায়। সুফিয়ানের তখন বুকটা কেঁপে উঠেছিল। ফারদিনা বলেছিল, যেদিন আমার গোলাপ গাছটা ঝরে যাবে, সেদিন ভাববে আমিও মরে গেছি। ফারদিনার কিছু হতে পারে না বলে সুফিয়ান নিজেকে সামাল দিচ্ছে। বাড়ির পিছন দিকে এসেছে। আজ ফারদিনার ঘরে আলো জ্বলছে না। সবকিছু কেমন নীরব, যে নীরবতা আগে কখনো ছিল না তালুকদার বাড়ি জুড়ে। সুফিয়ান সুফিয়ান তার বাড়ি ফিরে আসে। রাঙ্গা ধ্বনি তুলছে বারবার। ওর দিকে ঘুরেও তাকালো না সুফিয়ান। সোজা ঘরের ভিতর প্রবেশ করলো। সুলেমান তাকে সেই সকাল থেকেও অনুসরণ করছিল। সুফিয়ান শহরে গেছে ভেবে সুলেমান চিন্তা করছিল। কিসের জন্য গিয়েছে জিজ্ঞেস করবে করবে করে কখন থেকে পিছু পিছু ঘুরছে। এখনো সুযোগ হয়নি। সুযোগ করার জন্য সুফিয়ানের ঘরে প্রবেশ করলো। সুফিয়ান টেবিলের সামনে বসে আছে। 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে শক্ত করে ধরে রেখেছে। সুলেমান গা ঘেঁষে পেছনে দাঁড়িয়ে আছে। সুফিয়ান হাতের সাহায্যে চোখের জল মুছল। এরপর হাতে নিভু কলম তুলে নিল। গত কদিনের ঘটনা নতুন একটি পৃষ্ঠায় লিখছে। আজকে সারাদিন উদ্ভ্রান্ত প্রতীকের মতো ফারদিনাকে খুঁজেছে, পায়নি। ফারদিনার লাগানো গোলাপ গাছটি অযত্নে মরে গেছে। সুফিয়ানের খুব কষ্ট হচ্ছে। পুরুষেরা কাঁদে না, লোকে বলে। আজ সুফিয়ান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজ সুলেমানের কানে গেল। সুলেমান শহরের বিষয়টি পাল্টে বলল, আপনি আপনার জীবনের কাহিনী খাতা কলমে লিখছেন। আজ সারাদিন আপনি পাগলের মতো ছুটেছেন। হয়তো আপনার হবু বউয়ের জন্য। থেমে সুলেমান আবার বলল,
তালুকদার বাড়ি হঠাৎ করেই যেন সর্বশান্ত হয়ে গেছে। এক কথায় নীরব জমিদার বাড়ি। এতটুকু বলে আবার থামলো। সুফিয়ানের লেখা থামালো না। সুলেমান আবার বলল, আপনি জীবনের গল্পের নাম কি? সুফিয়ান এবার বলল, আমার জীবনে আলাদা কাহিনী নেই, সবটা জুড়েই ছিল ফারদিনা। আমার জীবনের সাথে তাকে জড়িয়ে চেয়েছিলাম ফারদিনা আর আমার প্রেমের উপাখ্যান তৈরি করতে। কিন্তু হঠাৎ করেই ফারদিনা হারিয়ে গেল। সুলেমান বলল, তবু আপনার জীবনের গল্পটা একটা নাম দিন। যদি কোনোদিন আপনার লেখাগুলো সারা বিশ্বের মানুষের হাতে যায়, সেই ভেবে। সুফিয়ান হেসে বলল, লেখাটা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। সুলেমান হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আপনি সত্যিই কৃষক তো? থেমে বয়ে বয়ে আবার বলল, আমি আরেকটা সত্য জানতে পেরেছি মজিদ মিয়ার কাছ থেকে। ফারদিনা আপনার ঠিকানা নিয়ে আপনার খোঁজে আপনার গ্রামে গিয়েছিল। সেখানে নাকি আপনাকে অনাকাঙ্ক্ষিত অবস্থায় ফারদিনা দেখেছে। হয়তো সেই সুখে সুলেমান ডুব গিলল। ও যেন কিছু জানার মতো ভান ধরল, অথচ ও কিছুই জানে না। শুধু এতটুকুই জানে, সুফিয়ান আজ সারাদিন খোঁজেও ফারদিনার কোনো হদিশ পায়নি। সুফিয়ান সুলেমানের প্রশ্নে কোনো জবাব না দিয়ে কান্নায় ভেঙে পড়ল। হাতে কলম তুলে লিখল, সত্যটা না জেনে আমার জীবন থেকে চলে গেলে। এরপর যেই পৃষ্ঠা থেকে লেখাগুলো শুরু করেছিল সেখানে গেল। ওপরের একটি অংশে কাঁপা কাঁপা হাতে লিখল, দ্য সাইলেন্ট ম্যানর। এরপর করুণ কণ্ঠে একবার বলল, আমি বোধহয় ফারদিনাকে হারিয়ে ফেললাম। এবার হয়তো তোরাও আমায় হারিয়ে ফেলবি। ভোরের আলো ফুটেছে। তখন ফজরের আজানের সাথে সাথে মীরের বইটি পড়া শেষ হয়। তার চোখে জল। আহির এবং রাফিদ দুজনের চোখেই জল। আহির স্তব্ধ হয়ে গেল, শ্বাস ফেলে বলল, সুফিয়ান হয়তো ফারদিনার বাড়িটি ঘিরেই তার বাস্তব ঘটনার নাম দিয়েছিল দ্য সাইলেন্ট ম্যানর। হই হুল্লোড়ে ভরা তালুকদার বাড়িটি হঠাৎ করে নীরব হয়ে গিয়েছিল। সেখান থেকেই শেষ হয় দ্য সাইলেন্ট ম্যানর এর কাহিনী। কিন্তু আমি যেন নিজেকে সামলাতে পারছি না। মীর বলল, কান্না পাচ্ছে অনেক। ফারদিনা বিদেশে যায়নি। রশিদ তালুকদার নির্বিকার কণ্ঠে সুফিয়ানকে মেনে নিয়েছিল। হঠাৎ ফারদিনা নিখোঁজ, আর শেষমেশ তার গোলাপ গাছটা মরেই গেছে। রাফিদ বলল, আর শেষমেশ অপূর্ণ থাকলো দ্য সাইলেন্ট ম্যানর বইটি।